পরন্ত বিকেলে শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়। নিচতলায় এসে ফারিনার ঘরে যায়। ফারিনা কাঁথা সেলাই করছিলেন। পদ্মজাকে দেখে দুই পা ভাঁজ করে বসলেন। বললেন, তুমি আইছো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি? না না, তুমি এইসব পারবা না, সুই লাগবো হাতে। কিচ্ছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফারিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথা শিলাও? পদ্মজা হেসে বলল, ওই একটু। ক্যারে? আমরা থাকতে তুমি শিলাও ক্যারে? তোমার সৎ আম্মাই তো নকশি কাঁথা শিলায়, হ্যাঁ থাকতে তোমার সেলাই করা লাগে ক্যারে? পদ্মজা ফারিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর 2 বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনই তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না। তখন উনি পর হয়েও সৎমা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চালাতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি কিছু একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো তোলা তোলা দুটি ঠোঁটে অল্প হাসি। সেই হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। পারিনা অবাক হয়ে সেই হাসি দেখেন। মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা। দাঁত দিয়ে সুতো কেটে ফারিনার দিকে তাকালো। পদ্মজা নিখুঁত চোখ নাক। ফারিনা তাকাতেই আছেন। পদ্মজা ডাকলো, আম্মা। ফারিনা স্তম্ভিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসলো। বলল, করা হয়। প্রেমাপ্রান্ত দুজনই পড়াশোনা করে। পড়ালেখার কত খরচ, আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি আর অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার 3 ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। 2 বোনের বিয়ে দিতে হবে না? আমার তো ফরজ কাজ বাকি, আর জন্য টাকা জমাতে হচ্ছে। আর ওনার নকশিকাঁথার টাকার সাথে পেছনে কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দেই। বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার উপরের চাপটা কমেছে। হ, বাসন্তী অনেক ভালা। আমি এর চেয়ে 4 বছরের বড়। মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমি তোমারে বাহিরে কাম করতে দিছে? এই প্রশ্নে পদ্মজা কপাল চাপড়ে বলল, আর বলবেন না আম্মা। কি যে যুদ্ধ করতে হয়েছে, শেষমেশ রাজি হয়েছে। কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে। ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ দিতেন? টাকা ঠিকই মাস শেষে দিতেন। ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ি খায়, কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এ নিয়ে 3 দিন আমাদের ঝগড়া ছিল। আলাদা থেকেছি, কেউ কারোর সাথে কথা বলিনি। ফারিনা বেশ আগ্রহ পাচ্ছেন। উৎসুক হয়ে জানতে চাইলেন, এরপর কি হইল? কাম করতে দিছে কেমনে? এরপর 3 দিন পর এসে বলল, চাকরি পেয়েছে একটা, 6 ঘন্টা কাজ, হিসাব রক্ষকের পদ, বেতন ভালো। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময়ে চাকরি, আবার বেতনও তুলনা অনেক বেশি। এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসে চাকরির বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশি সময় বাহিরে থাকি। আবার জেদ ধরেও বসেছিলাম। এভাবেই সব ঠিক হয় ইনশাল্লাহ। আম্মা, পূর্ণার বিয়েটা ধুমধামে হয়ে যাবে। প্রেমার তো দেরি আছে, অনেক পড়বেও। ফারিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিল। এরপর বললেন, আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক। আম্মা, রুম্পা ভাবে কি 3 তলায়? হ, আজ দেখতে যাবো ভাবছি। চাবি কার কাছে? ফারিনা মুখ গোমট করে বললেন, হ্যার ঘরে যাওয়ানোর দরকার নেই। রেদন চাবি দিব না। আর ওরা আমার দাম দেয় না, যেমন ইচ্ছা চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার, যা ইচ্ছা কইরা দিছে। ফারিনার মুখে আধার নামে। তিনি নির্বিকার ভঙ্গিতে বললেন, চাবি চাউনের লাইগা রেদোয়ান হ্যার আম্মারেও মারছে। পদ্মজা চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি, মায়ের গায়ে হাত তুলেছে? ফারিনা কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মা আর কই থেকা? এই স্যার মাথা খারাপ, অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি? অন্যরা কারা? আব্বা, চাচা, বড় ভাই কেউ কিছু বলেনি? বাকিদের কথা জানি না। তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফারিনা চকিতে চোখ তুলে তাকান। তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগে ফারিনা বললেন, পূর্ণায় গাছে উঠছে। সকালে আরসারটা খাইলো, বিকেলে আইতে গাছে উঠা গেছে। সেটারে কয় মার দিও। পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছেন তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না। মৃদুকণ্ঠে বলল, আমি আসি। পদ্মজা দরজা অব্দি এসে ফিরে তাকালো। ফারিনা দ্রুত চোখ সরিয়ে নিল। পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে। ফারিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন?
পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এসব ভাবা যাবে না। রেদওয়ানের কাছ থেকে চাবি নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে রেদওয়ানের ঘরের সামনে আসে। দরজায় শব্দ করতেই ওপাশ থেকে রেদওয়ানের কণ্ঠ ভেসে আসে, কে? পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করলো। রেদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালে ভাঁজ মিলিয়ে যায়, ঠোঁটের হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে, গাল ভর্তি ঘন দাড়ি, এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদ্মজা সোজাসুজি বলল, রুম্পা ভাবির ঘরের চাবি দিন। রেদওয়ান দরজা ছেড়ে দাঁড়ালো, বলল, এতদিন পর এসেছো আর আমার ঘরের সামনে? ভেতরে এসো, বসো, এরপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটি দিন। চাবি তো দেবো না, কি সমস্যা? রেদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল, আরে ঘরে আসে তো। পদ্মজা এক ঝটকায় রেদওয়ানের হাত সরিয়ে দিল, চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়ে তো আগুন ঝরছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। চাবি আমি দেব না। নেবেন না? রেদওয়ান আড়মোড়া ভেঙে আয়েসি ভঙ্গিতে বলল, না। পদ্মজা আর কথা বাড়ালো না, চলে গেল। রেদওয়ান পিছু ডাকছে, সে শোনেনি। মগাকে দিয়ে পাথর দিয়ে তিনতলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরে রুম্পা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল, কিছু দরকার ভাবি? পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা দাও। মদন দরজার সামনে দাঁড়ায়, বলে, রেদওয়ান ভাইয়ের কাছে চাবি আছে, তার কাছ থেকে লইয়া আসেন, তালা ভাঙেন না। উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। না ভাবে, এইটা হয় না। আমার উপরে এই ঘরটার ভার দিছে, আপনি সরে দাঁড়ান। পদ্মজা কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে যায়, বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, রেদওয়ান, ফারিনা, আমিনা ছুটে আসে। ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে এসেই প্রশ্ন করলো, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেননি, আর রূপা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল, তাই ভেঙেছি। এটা অসভ্যতা। তোমারে তা ভালা ভাবছিলাম। তেরি মানুষের এত তেজ অবাধ্যতা ভালো না। পদ্মজা এক নজর খলিলকে দেখলো, এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরের মাঝে মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। লম্বা চুল এখন ঘাড় অব্দি। কে কেটে দিয়েছে? যেন চুলে ময়লা না ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে। রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি, ভাবি শুনছো? রুম্পার সাড়া নেই। গলায়, হাতে, পায়ে মায়ের দাগ। পারিনা চোখ দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কেলায় মারছে বউডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এর লাইগা আমারে রুম্পার কাছে আইতে দাও না তোমরা। বউরা তোমারে কি করছে, পাগল মানুষ? পারিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে ফেলল। আমিনা দূরে দাঁড়িয়ে আছেন। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানী জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ না। ভাবিকে বিছানায় তুলে দিন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আমির, ফারিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসবে কান দেয়নি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে। আমির চলে যায়। ফারিনার কাছ থেকে পদ্মজা জানতে পারল তিনি 2 বছর পর রুম্পাকে দেখছেন। কি অবাক কাণ্ড! কখন চুল কাটা হয়েছে জানেন না। পদ্মজা জানতে চাইল, কেন এত ভয় পান বাড়ির পুরুষদের? একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনারা মেয়ের খোঁজ দেন না? রুম্পার বাপ মা নাই, ভাই আছে 2টা। ভাইগুলো আগেই খোঁজ নিত না। পাগল হোনার পর থেকে নামও নেয় না। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফারিনা রুম্পার শাড়ির ময়লা ঝেড়ে দেন, ঘরদোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফিরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই। সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে আছে, যেন পদ্মজার জন্য অপেক্ষায় ছিল। পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। ক্ষুধার চোটে বালি খেয়েছে। ঘরের কোণে বালির বস্তা রাখা। পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল সে অজ্ঞান। তবুও কেউ এসে দেখেনি।
পদ্মজা চোখের জল আপনা আপনি বাড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে শহরে যাবে। ফারিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো, চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পার বিছানায় নেতিয়ে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমালে হতো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল দুটি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে। পদ্মজা টের পেল, সে রুম্পার দুই হাত শক্ত করে ধরল। বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজা মুছে দিল। ফারিনাকে বলল, আম্মা আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো। যাও তুমি, আমি এইখানে আসি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোনোর সময় আলগা ঘরের সামনে উঠানে চোখ পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লাছুট খেলছে। পূর্ণার বরণের শাড়ি। মেয়েটা এত দস্যি কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। দু দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলে ৬ জন করে। বাচ্চাগুলোর বয়স ৯-১০ এরকম। আলো আগল ঘরের বারান্দায় চেয়ার পেতে বসে আছে। মৃদুল আলগা ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা, আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখেই অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাইতাছস? ডরানেরই কথা, এই মৃদুলের সাথে কেউ পারে না। আর তুই তো মুটকি, কেমনে পারবি? আমি ৪ মাসের বড়, সম্মান দিয়া কথা ক। মাঝখান থেকে সর, খেলতে দে। দূর, তোর সেরি এখন খেলার সময়। আর তুই খেলতাছস, সর। এই বোয়াল মাছ, তোর দলের একটারে বাদ দিয়ে আমারে লও। এই মুটকিটারে ১০০টা গোল্লা না দিলে আমি বাপের বেটা না। পূর্ণা হাঁ করে তাকায়। তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে, এজন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে তার ডাকার অধিকার বাঘিনী পূর্ণাকে দিয়ে দিবে? কক্ষনো না। সে তেলেবেগুনে জ্বলে উঠে বলল, আমাকে আপনার কোন দিকে বল মাছ মনে হচ্ছে? পূর্ণার কথা বলাতে মৃদু হাসল, রসিকতা করে বলল, আরে কালী বেআইন, দেখি কথা কইতেও পারে। পূর্ণা হতো হলো। এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবল, সে কি কালী টাকার মতন কালো? বাঘিনীর রূপটা মুহূর্তে নিভে গেল। তার চোখ দুটি ছলছল করে ওঠে। যাকে পছন্দ করলো সেই কালী বলছে। পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুল রে, সর কইতাছি, খেলতে দে। আমিও খেলতাম। এই আন্ডা তুই বাদ, তোর বদলে আমি বেআইনের দলে হয়ে গেলাম। মৃদুলের এক কথায় নেড়া মাথা ছেলেটি সরে দাঁড়ায়। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালী বেআইন তুমি আগে যাইবা নাকি আমি আগে যামু? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছস মৃদুল, তুই খেলার মাঝে ঢুকছিস বইলা পূর্ণা খেলতো না। সব সময় কেন খেলা নষ্ট কইরা দেস তুই? মৃদুল সেসব কথা ভ্রুক্ষেপ করল না। সে রসিকতা সরাই বলল, আরে বেআইন শক্তি ফুরিয়ে গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা তুই আয়। বেআইন খেলবো না, তুই আয়, হারবি আপা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলে জিতবে। আগে আগে চাপা মারিস না, আমার মতো দেখায় দে। এই পেটওয়ালা, তুই আগে যা। পূর্ণা ব্যথিত বন নিয়ে আলগা ঘর পেরিয়ে অন্দরমহলের পথে পা রাখে। সে কালো জানে, কিন্তু কেউ কালী বললে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলেই কি হতো? তার আপার মতন কালো চেহারা সবাই সৌন্দর্য কেন খুঁজতে পায় না? পূর্ণা ২ হাত দিয়ে ২ চোখের জল মুছে। অভিমানী মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালী বললে সে ভীষণ রাগ হয়, ভীষণ।